দিনের আলো ফুরিয়েছে বেশ অনেকক্ষণ হলো। গুঞ্জরিকা বসে আছে সেই কলপাড়ের কাছেই একটা বেঞ্চে। পাশেই একটা ল্যাম্পপোস্ট জ্বলছে। চারপাশ ঘুরে বেরিয়ে অবশেষে আবারও এখানেই ঘাঁটি বেঁধেছে মেয়েটা। মাথার আঘাতটা তখন তেমন উপলব্ধি করতে পারেনি, কিন্তু আস্তে ধীরে সেটা ক্রমশ প্রকট হয়ে ওঠে। অবশেষে অসহায় হয়ে আগন্তুক সেই নারীর কথা মোতাবেক হেঁটে চেয়ে হাসপাতালে উপস্থিত হয়। সেখানেই কিছুক্ষণ অবুঝের মতো দাঁড়িয়েছিল। অতঃপর দীর্ঘ একটা সময় নিয়ে একজন নার্সের সাহায্য নিয়ে ডাক্তার দেখাতে সক্ষম হয়। ঔষধও কিনে এনেছে। টাকা যা এনেছিল তারা অর্ধেক ওখানেই রেখে গেল। চিন্তিত মস্তিষ্ক, ক্লান্ত শরীর টেনে কোনো রকমে হেঁটে এখানে এসে উপস্থিত হয়েছে। তাছাড়া আর কিছু চেনে না তো গুঞ্জরিকা। কোথায় যাবে, কার কাছে যাবে? ল্যাম্পপোস্টে নিয়ন হলদে আলোয় চারিদিক আলোকিত হয়ে আছে। আলোর সংস্পর্শে থাকলে ভয় কিছুটা হলেও কম হয়। গুঞ্জরিকা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। মাঝ নদীতেই সে ভাসছে। জীবনটা প্রতি মুহূর্তে অসহনীয় হয়ে উঠছে। এখন একটা মাথা গোঁজার ঠাঁই এবং একটা কাজের ভীষণ প্রয়োজন, কিন্তু কিভাবে কি করবে? হঠাৎ সেই সময় মনে পড়ল বস্তির কথা। সে শুনেছে ঢাকা শহরে আলাদা করে বস্তি এলাকা আছে। আচ্ছা, সেখানে কি কোনোভাবে একটু মাথা গোঁজার ঠাঁই হবে? আজ কোনো রকমে এখানে রাতটা কাটিয়ে আগামীকাল বস্তি এলাকার সন্ধানে বেরোবে। ভাবনার অথই সাগরে নিজেকে ভাসিয়ে চুপচাপ বসে রইল মেয়েটা। আর কী বা করার আছে? আরিকা গুঞ্জরিকার পাশেই বেঞ্চে বসেছিল। আজ সারাদিন এইসবের চক্করে তার পেটে কিচ্ছুটি পড়েনি। অবশ্য গুঞ্জরিকা নিজেও অভুক্ত আছে। এই পর্যায়ে আরিকা ডাকল, মা, মা। গুঞ্জরিকা ভাবনাচ্যুত হলো। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল। আরিকার শুকনো মুখ দেখতেই বুকটা ব্যথিত হলো। অসহায় বাচ্চাটাকে আজ সে খেতে দেয়নি। মুখে বলল, দুঃখিত সোনা, ফুল হয়ে গেছে আমার। ব্যস্ত হাতে ব্যাগ থেকে শস্যদানা বের করে আরিকাকে খেতে দিল গুঞ্জরিকা। সঙ্গে নিয়েই এসেছিল। আরিকা চুপচাপ খেতে লাগলো। গুঞ্জরিকা একদৃষ্টে তাকিয়ে ওর খাওয়া দেখছে। ভাবলো আরিকার খাওয়া হলে নিজেও কিছু কিনে এনে খাবে, নয়তো শরীর সকাল অবধি আশায় দিবে না। চারপাশে নীরব পরিবেশ দেখে এমনিতেই ভয়ে সিটিয়ে আছে গুঞ্জরিকা। চোখ কান খোলা রেখেছে, কিন্তু ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ওর ক্ষেত্রেও তাই হলো। একজন পুরুষ গুটি গুটি পায়ে হেঁটে এসে বেঞ্চের অপর মাথায় বসল। গুঞ্জরিকা আর চোখে দেখল তাকে। দেখতে কেমন ভয়ঙ্কর। নোংরা দাঁতগুলো বের করে বিশ্রীভাবে হাসছে। গুঞ্জরিকার শরীর গুলিয়ে এলো। স্বাভাবিক আর পাঁচজন মানুষের মতো নয় দেখতে। মেয়েটার অন্তঃস্থল ভীত হলো। দ্রুত পুঁটুলি তুলতে নেওয়ার আগেই যা ঘটার ঘটে গেল। গুঞ্জরিকার হাত থেকে পুঁটুলিটা কেড়ে নিয়ে ছুটে পালালো ওই চোরটা। গুঞ্জরিকা চিৎকার করে উঠল, আল্লাহ, আমার পুটলি! দৌড়ালো চলে পিছু পিছু, অথচ শেষ রক্ষা হলো না। কিছু দূর দৌড়ে গেল মেয়েটা, কিন্তু চোরটা কোথায় যেন হাওয়া হয়ে গেল। চোখের পলকে সবটা ঘটে গেল। পরাজিত সৈন্যের ন্যায় ফিরে এসে ধপ করে বেঞ্চে বসে পড়ল। বুক ফেটে কান্না আসছে কুঞ্জরিকার। সেই সম্বলটুকু ছিল ওখানে, সেটাও খুইয়ে বসলো। এখন কিভাবে বেঁচে থাকবে এই কনক্রিটের শহরে? এখানে মানুষ মরে পড়ে থাকলেও কেউ মুখ ফিরিয়ে দেখে না। আল্লাহ, আবার নতুন এই কোন বিপদে ফেললো? গুঞ্জরিকার ভীষণ কান্না পেল। ওর উচ্চ গলার আওয়াজ শুনে কয়েকজন এগিয়ে এসেছে ততক্ষণে। ঘটনা তারা বুঝলো। নিজেরাই কানাঘুষো করে প্রস্থান করলো। গুঞ্জরিকা একখণ্ড পাথরের ন্যায় বসে রইল। চারপাশ থেকে ভাসমান হলো আরুষের বলা সেই কথাটা। ছেলেটা ঠিকই বলেছিল, সেই ব্যতীত গুঞ্জরিকার জন্য আর কেউ নেই। গুঞ্জরিকা ফুঁপিয়ে উঠল। আজ এখন এই মুহূর্তে গুঞ্জরিকা উপলব্ধ করল, আরুষের ছায়া ব্যতীত তার জীবন বড় কঠিন। এই মানবকুলের মাঠ বেঁচে বেঁচে থাকা বড্ড জটিল তার জন্য। হয়তো এভাবেই এখানে প্রাণটা খুইয়ে বসবে। শক্ত মনের মেয়েটা এক মুহূর্তের জন্য মাটির মতো নরম হয়ে এলো। নতুন জীবনের সব আশা ভরসা ছেড়ে দিল। পা দুটো তুলে বসলো বেঞ্চে। বুকের মাঝে আঁকড়ে সেথায় মাথা রেখে আঁখি চোরা বুঝে ঠায় বসে রইল। আরিকা উড়ে এসে কাঁধে পা দুটো রেখে মাথা ঠেকিয়ে বসলো। সেভাবে কতক্ষণ পেরিয়েছে কে জানে। অকস্মাৎ সামনে কারো উপস্থিতি অনুভব করতেই গুঞ্জরিকা নড়ে চড়ে বসলো। এইবার আর ভয় পেল না। বক্ষস্থল সংকুচিত হলো না। সে আপাতত নিঃস্ব। নিজ ব্যতীত হারানোর মতো কিছুই নেই। নিষ্প্রাণ চোখে সম্মুখে চাইল। দেখল একজন মধ্যবয়স্ক পুরুষকে।
দেখতে ভদ্রলোক লাগছে, শরীরে চড়ানো শহরের পোশাক, শার্ট প্যান্ট। মুখটা পরিচিত মনে হলো কুঞ্জরিকার নিকট। ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল, চেনার চেষ্টা করলো। ঠিক তক্ষুনি ভদ্রলোক বললেন, ভয় নেই মা, আমি হায়দার আলী। তোমার কোনো ক্ষতি করব না আমি। আমাকে বড় মা পাঠিয়েছে। গুঞ্জরিকা কিছুই বুঝল না। বড় মা কে? তার সাথে গুঞ্জরিকার কী সম্পর্ক? স্বভাব সুলভ কণ্ঠে প্রশ্ন করল। কে বড় মা? মেয়েটার প্রশ্নে হায়দার আলী হাসলেন, জবাব দিলেন, আজ সকালে যার গাড়ি দেবেন, আজ সকালে যার গাড়ির সাথে তোমার ধাক্কা লাগলো, সে মানুষটা তোমার সাথে কথা বললো, তিনি আমাদের বড় মা। কুঞ্জরিকা একটু অবাক হলো বই কি। এতক্ষণে স্মরণ হলো আব্বার বয়সী এই ভদ্রলোক ছিলেন 4 চাকা গাড়ির চালক। গুঞ্জরিকা ফের জানতে চাইল। তিনি আপনাকে কেন পাঠিয়েছেন, কি প্রয়োজনে? হায়দার আলী বললেন, তোমাকে দেখে বড় মা বড্ড মায়া হচ্ছিল, তবে কি কারণে দেখেছে জানি না, সম্ভবত তোমাকে কাজ দেবে। গুঞ্জরিকা অবাকের উপর অবাক হচ্ছে। বড় মা নামক মানুষটাকে দেখে কুঞ্জরিকা বুঝেছিল অনেক বড় ঘরের কেউ হবে, কিন্তু হঠাৎ কুঞ্জরিকার প্রতি এত মায়া, এত চিন্তা ঠিক হজম হলো না মেয়েটার। অন্য কোনো ধান্দা আছে নাকি পিছনে? তাকে ভুলিয়ে নিয়ে যে বিক্রি করে দিবে না তো? গুঞ্জরিকা এরকম অনেক শুনেছে। গ্রামের ভোলা ভালা মানুষগুলোকে শহরে নিয়ে এসে অন্য দেশে বিক্রি করে দেয় বড়লোকেরা। ওরা ওর মনোভাব হয়তো হায়দার আলী বুঝলেন, মুচকি হাসলেন। ভয় পেও না, এই শহরে অপরাধ করেন বড় মা, তোমার সাথে কোনো অন্যায় হবে না, আশ্বাস রাখো। আমার বাড়িতে তোমার বয়সী 2টা মেয়ে আছে। একজন পিতা হয়ে মেয়ের বয়সী কাউকে আমি বিপদে ফেলতে পারি না। কুঞ্জরিকা জবাবে নীরবতা বেছে নিল, ভাবলো অত্যল্প, অতঃপর যাওয়ার সিদ্ধান্তে উপনীত হলো। অনেক তো ঝুঁকি নিল এক জীবনে, শেষবারের মতো না হয় আরও একবার নিল। ভাগ্যে যা আছে তাই হবে। চুপচাপ উঠে দাঁড়ালো, ইশারায় সম্মতি দিল। এতে হায়দার আলী নামের ভদ্রলোক ভীষণ খুশি হলেন। রাস্তায় রাখা গাড়ির দিকে এগিয়ে গেলেন। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে রইলেন। গুঞ্জরিকা গাড়ির দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। এই সব কখনো চোখে দেখেনি সে, অথচ হাত চড়বে। ভাগ্যের কী লীলা খেলা। নীরবে গাড়িতে উঠে বসলো। হায়দার আলী দরজা লাগিয়ে সামনে এসে বসলেন। গাড়ি স্টার্ট দিলেন। গাড়িটা চলতে শুরু করলো নিজ গন্তব্যে। অন্ধকারাচ্ছন্ন বদ্ধ কক্ষের মেঝেতে একটা অবয়ব আবছা দেখা যাচ্ছে। দীর্ঘ কেশ মেলে দিয়ে শুয়ে আছে মেঝেতে। শাড়ির আঁচল সহ চুলগুলো এলোমেলো হয়ে অবলীলায় পড়ে আছে সেখানে। আয়েশা শেখের দাফন সম্পন্ন হয়েছে। শেখ বাড়ির পরিবেশ থমথমে, গাঢ় নিস্তব্ধতা সব কিছুকে গ্রাস করে নিচ্ছে। সেই নীরবতা খণ্ডিত করে ক্ষণে ক্ষণে ভেসে আসছে সারে আশিকের কান্নার করুণ সুর। এই পৃথিবীতে মায়ের মতো কেউ হয় না। মাকে হারিয়ে পাগল প্রায় সালে আশিক। এই বিষ এত সহজে কমার নয়, খারাপের মাঝেও ভালো থাকে। একজন মানুষের মধ্যে সব খারাপ একসাথে বসবাস করতে পারে না। দোষ গুণ মিলিয়েই আমরা গড়ে উঠি। এই যে আয়েশা শেখ কখনোই চন্দ্রার সাথে দুর্ব্যবহার করেননি, আরুষের কাছে একজন সেরা দাদি হয়ে দেখিয়েছিলেন। এটা ঠিক তার ভালো দিক ছিল এটা ঠিক তার ভালো দিক ছিল না। তিনি অবশ্য এক রূপে ভালো হলেও শত রূপে খারাপ ছিলেন। চন্দ্রা মেঝেতে শুয়ে এক চিত্তে ছাদের দিকে তাকিয়ে আছে। দেহটা নিথর হয়ে পড়ে আছে। হঠাৎ করেই বন্ধ কক্ষের চারিদিকে কাঁপিয়ে শোনা গেল কান্নার শব্দ। মিনিট 2 পেরোতেই সেটা থেমে গেল। পরক্ষণেই কক্ষের সর্বক্ষণে ভাসমান হলো হাসির আওয়াজ। মেয়েটা ভীষণ বিক্ষিপ্ত অনুভব করছে, নিজের মধ্যে নেই যেন। আয়েশা শেখের বিদায় বেলায় নিচে যে এরকম অস্বাভাবিক আচরণ করছিল, তখন অদিতি জোরপূর্বক কক্ষে রেখে গেছে। চন্দ্রা হাসির মাঝে উপলব্ধি করলো কেউ একজন ওর মাথাটা তুলে নিজের হাঁটুর উপর রাখলো। পরপরই শুনতে পেল তাইমুরের গলা। আমি ঠকিয়ে খুব ভালো আছো চন্দ্রাবতী, তাই না? খুব বেশি ক্ষতি হতো সেদিন সত্য বললে। চন্দ্রা দৃষ্টি সরিয়ে তাইমুরের দিকে তাকালো। চোখের কোণে জল চিকচিক করছে। জবাব দিতে পারলো না মেয়েটা। মুখে লেপ্টে থাকা হাসিটুকু উবে গেল। একভাবে চেয়ে রইল। সময় নিয়ে চোখের পলক ফেলল। অধর নাড়াতে যেয়ে খেয়াল করলো ওর মাথাটা মেঝেতে পড়ে আছে। কক্ষের কোথাও কেউ নেই। হাউমাউ করে কেঁদে উঠল চন্দ্রা। 2 হাতে নিজের চুল খামচে ধরল। কাঁদতে কাঁদতে জপে চলল। আমার একটা মানুষ হইল না। পৃথিবীতে এত মানুষের ভিড়ে আমি নিঃসঙ্গ রয়ে গেলাম। তক্ষুনি এক দমকা হাওয়ায় চন্দ্রার কানের কাছে এসে কে যেন বলে গেল। ভুল সিদ্ধান্তের খেসারত
মৃত্যু দিতে হয়, এর থেকে পরিত্রাণ পাওয়া যায় না। 4 চাকার গাড়িটা এসে থামলো একটা বাগান বাড়ির আঙিনায়। হায়দার আলী নেমে দাঁড়ালেন। পিছনে যেয়ে কুঞ্জরিকার পাশের দরজাটা খুলে দিলেন। কুঞ্জরিকা আলগোছে নেমে দাঁড়ালো। চারপাশে চোখজোড়া ভাসমান হলো। অমনি নেত্র যুগল কপালে উঠে গেল। 3 তলা বিশিষ্ট একটা বড় বাড়ি। বাড়িটা আলোকিত সফেদ রাঙা আলোয়। সেই তীব্র আলোয় চারপাশে একেবারে স্পষ্ট। গুঞ্জরিকা দেখলো বাড়িটার চারপাশ বেষ্টিত সবুজ গাছপালা এবং ফুলের সমারোহে। হায়দার আলী বললেন, ভেতরে চলো মা, বড় মা আমাদের জন্য অপেক্ষা করছেন। গুঞ্জরিকা মাথা নেড়ে সায় জানালো। হায়দার আলী হেসে বাড়ির দিকে অগ্রসর হলেন। গুঞ্জরিকা স্লথ গতিতে ওনার পিছু পিছু হাঁটা ধরল। বড় ড্রয়িং রুমে পা রাখতে প্রকট আলোর তোপে পড়ে খিঁচে আঁকি যুগল বন্ধ করে নিল গুঞ্জরিকা। সবটা একটু সহনীয় হতেই আস্তে ধীরে নেত্রপল্লব মেনে তাকালো। চোখের পাতে ভাসলো রাজকীয় সবকিছু। ছোটবেলায় মায়ের থেকে রূপকথার গল্পে যেরকম বাড়িঘর কথা শুনতো, ঠিক সেরকমই সবকিছু। সফেদ রঙের দেওয়ালগুলো সজ্জিত নানা ধরনের ছবিতে। মাঝারি আকারের বেশ কয়েক ধরনের জীবন্ত ফুলের গাছ ড্রয়িং রুমের কোনায় কোনায় রাখা আছে। ইয়া বড় জায়গায় এক পাশে বসা জন্য সোফা রাখা হয়েছে, অপর পাশে খাবার জন্য ডাইনিং টেবিল। কুঞ্জরিকা বাড়িতে ঢোকার সময় দেখেছে বাড়িটা চারদিক থেকে পুলিশ কর্তৃক ঘেরাওকৃত। ভেতরেও তাই। অনেকগুলো সাধারণ মানুষ একই রকমের পোশাক পরে ঘোরাঘুরি করছে। কয়েকজন এটা সেটা কাজ করছে। বাড়িটা অদ্ভুত শৌখিনতায় মোড়ানো। দেখলেই শান্তি অনুভূত হচ্ছে। গুঞ্জরিকা যখন অবাক চোখে সবকিছু দেখতে ব্যস্ত, সেই সময় কর্ণগোচর হলো মেয়েদের উঁচু হিল জুতোর শব্দ। সেই আওয়াজ লক্ষ্য করেই সেদিকে তাকালো গুঞ্জরিকা। দেখলো সিঁড়ি বেয়ে অর্ধপরিচিত সেই মানুষটি নামছে, যাকে হায়দার আলী বড় মা হিসেবে সম্বোধন করেছেন। শরীরে চড়ানো কালো রঙের সাদা পাড়ের শাড়ি, তার সাথে মিলিয়ে শুভ্র রঙা ব্লাউজ পরিধান করা, সুদীর্ঘ কৃশলা হাত খোঁপা করে রাখা। সেখানে ঠাঁই পেয়েছে একটা বেলি ফুলের মালা। ভদ্রমহিলার প্রতিটা কদম অদমনীয়। চলাফেরার রাজকীয় ভাব প্রকাশ পাচ্ছে। গুঞ্জরিকার ঘোমটা টানা, তবে মুখটা খোলা রাখা। তা সে তীক্ষ্ণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইল। বড় মা এগিয়ে এসে কুঞ্জরিকার মুখোমুখি দাঁড়ালেন। মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, চারপাশে চলাফেরা করা সকলে মাথা নুইয়ে ততক্ষণে। বড় মার এত নরম কথায় সবাই বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ তুলে তাকানোর সাহস কারোর হয়নি। গুঞ্জরিকা ছোট্ট করে জবাব দিল, জি না। বড় মা শুনলেন, জানতে চাইলেন, তোমার নাম কি মেয়ে? গুঞ্জরিকা পুরোটা বলতে যেও থেমে গেল গুঞ্জরিকা। নিজের আচরণে নিজেই বড় অবাক হলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, গুঞ্জরিকা প্রমাণিক। গুঞ্জরিকার দোটানায় অপরপক্ষে ঠোঁটজোড়া একপাশে কিঞ্চিত উঁচু হলো। বলল, ইসলামের স্বামীর পদবি ব্যবহারে একটু বিধিনিষেধ আছে। গুঞ্জরিকার দৃষ্টি তীক্ষ্ণ হলো। বড় মা সেদিকে পাত্তা দিল না। পাশ ফিরে হায়দার আলীকে বললেন। কণ্ঠস্বরে পরিবর্তন এলো। তুলনামূলক গম্ভীর শান্ত শোনালো, হায়দার চাচা, গেস্ট রুমটা একবার দেখে আসুন। সবটা ঠিকঠাকভাবে গোছানো হয়েছে কিনা দেখবেন। এখন থেকে ওখানেই থাকবে আমাদের নতুন অতিথি। মানুষ অনুযায়ী ভদ্রমহিলার ব্যবহারে গুঞ্জরিকার তাজ্জব বনে গেল। পরক্ষণেই বড় মাকে থামিয়ে দিল। থামুন। একটু থেমে প্রশ্ন করলো, আমার মতো একটা অপরিচিত মেয়েকে এতটা আদর যত্ন করে জায়গা দেওয়ার কারণ কি? এই প্রশ্নে অপরপক্ষ কিছুক্ষণ চুপ রইল। গুঞ্জরিকা খেয়াল করলো সামনে দাঁড়ানো ভদ্রমহিলার দৃষ্টি বাজ পাখির মতো তীক্ষ্ণ। কেমন অদ্ভুত যেন। অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সে। বড় মা মৃদু হাসলেন। কারণ আমরা পূর্ব পরিচিত। গুঞ্জরিকার মসৃণ কপাল গুটিয়ে এলো। ভ্রু কুচকে তাকিয়ে শুধালো, সেটা কিভাবে? সকালে না আমাদের দেখা হলো, সেই হিসেবে তো আমরা পূর্ব পরিচিতই হচ্ছি, তাই না? কথাগুলো বলে হায়দার আলীকে ইশারা করলো বড় মা। হায়দার আলী মাথা নুইয়ে প্রস্থান করলেন। গুঞ্জরিকার কাছে বড় মা নামক মানুষটাকে সুবিধার মনে হচ্ছে না। কথাবার্তা কেমন পেঁচানো ধরনের। রহস্যের বেড়াজালে নিজেকে আবিষ্কার করলো মেয়েটা। আর একটু নিশ্চিত হতে জানতে চাইল, আমি কোথায় আছি? আপনি কে? আমাকে কেন এত সাহায্য করছেন? এবারও প্রশ্নের পিঠে প্রত্যুত্তর করলেন বড় মা। আমি নিশিগন্ধা চৌধুরী। এটা বাণিজ্য মন্ত্রীর বাসভবনের একটি। আমি তার একমাত্র কন্যা। গুঞ্জরিকা আকাশ থেকে পড়ল। বিস্ময়ে বাক রুদ্ধ হয়ে পড়ল। আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে রইল। কিভাবে কি এত বড় মানুষের বাড়িতে সে দাঁড়িয়ে আছে? নিজের হতভম্ব ভাব কাটাতে এইবার একটু সময় লাগলো। বেশ রয়ে সয়েই গুঞ্জরিকা বলল,
সব কিছু ধোঁয়াশা লাগছে। আপনি কোনো কারণ ছাড়া কেন সাহায্য করবেন আমায়? এই স্বার্থের পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করে না। আর স্বার্থবাদীদের ভিড়ে আপনি সত্যিই কি ভিন্ন? গুঞ্জরিকা সোজা সাপটা কথা বলে অভ্যস্ত। তার কথার মধ্যে কোনো ছলচাতুরি থাকে না। এখনও তার ব্যতিক্রম নয়। ওর এমন কথাতেই নিশিগন্ধা চৌধুরীর অধর মেলে হাসলেন। এরকম স্পষ্টবাদী মানুষদের তিনি ভীষণ রকমের পছন্দ করেন। তাই তো স্বেচ্ছায় মেয়েটাকে আশ্রয় দিচ্ছেন। মুখে বললেন, ভুল জানো মা, সবাই স্বার্থ বোঝে না। দুপুরে প্রথম সাক্ষাতে তোমার ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছিল। মুগ্ধ হয়েছি আমি। ঠিক আমার মতোই তুমি। এই যে আমার কোনো সন্তান নেই, থেকে যাও আমার মেয়ে হয়ে। আল্লাহর ইচ্ছা হয়তো এটাই। মঞ্জুরিকা আরেক দফা চমকালো। এইসব হচ্ছে কি ওর সাথে? কি করবে? উত্তরে কি বলবে ভেবে পেল না মেয়েটা। হয়তো সিদ্ধান্ত নিতে একটু সময়ের প্রয়োজন। হুটহাট আর কিছুই করতে চায় না সে। নিশিগন্ধা চৌধুরী একটু এগিয়ে এসে গুঞ্জরিকার চোখে চোখ রেখে দাঁড়ালেন। ফিসফিস করে বললেন, অতীত মুছে ভালো থাকার উত্তম উপায় হলো জায়গা পরিবর্তন করা। আশা করি গুঞ্জারিকা প্রমাণিক বোকা নয়। গুঞ্জরিকার সম্পূর্ণ শরীর শিউরে উঠল। সামনে দাঁড়ানো নারীর বিচক্ষণতায় নিজেকে হারিয়ে বসল। নিজেকে ভীষণ এলোমেলো অনুভূত হলো। ওর অবস্থাটা খুব সহজেই অপরপক্ষ বুঝল। নিশিগন্ধা চৌধুরীর ঠোঁটের কোণে লেগে থাকা হাসি বাড়ল। হাতে অফুরন্ত সময় আছে। সময় নিয়ে একে অপরের সম্পর্কে জানা যাবে। আপাতত আজকের রাতটা এখানে বিশ্রাম নাও। প্রচলিত একখানা বাক্য আছে, অদৃষ্টের লিখন খণ্ডন করার সাধ্য কারণ নেই। কথাটা চিরন্তন সত্য। আমরা মানবকুল ভাগ্য শব্দটা এড়িয়ে চলতে পারি না। ভাগ্যে যেটা থাকবে সেটা আমাদের মেনে নিতেই হবে। সেখানে দুঃখ থাকলে তাই সই। জীবনে কারোর কাছে পুষ্পের বাগিচা জীবন কারোর কাছে পুষ্পের বাগিচা, আবার কারোর কাছে যুদ্ধের ময়দান। বহমান নদীর মতো জীবন থেকে 2.5 মাস পেরিয়েছে। প্রত্যেকে নিজেদের মতো করে গুছিয়ে ওঠার চেষ্টা করছে। ছড়িয়ে ছিটিয়ে যে জীবন চলে না। শেখ পরিবার ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। আয়েশা শেখ চেয়েছিলেন শেখ বংশ এখনো কয়েক জন্ম টিকে থাকুক। তার জন্য প্রাণ হত্যার মতো সবচেয়ে নিকৃষ্ট কাজ তিনি করেছিলেন। অথচ তার নাতির মাধ্যমেই বোধহয় এই বংশের ইতি পড়বে। রোকেয়া শেখ প্যারালাইজড হয়ে বিছানাবন্দি জীবন কাটাচ্ছেন। সেদিন আরুষের সঙ্গে নগরে গিয়ে ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু ভুলবশত ওনাকে ভুল চিকিৎসা দেওয়া হয়। তার মাসখানেক পর থেকে শরীরের বাম দিকটা অচল হয়ে পড়ে। পরবর্তীতে ডাক্তার দেখিয়ে আর কাজ হয়নি। সেই থেকে একাকী নিজের কক্ষে পড়ে থাকেন। 2 জন মানুষ নিযুক্ত করা হয়েছে ওনার জন্য। তারা 2 জন রোকেয়া শেখকে সব ধরনের কাজে সাহায্য করেন। কিন্তু অন্যের উপর নির্ভরশীল জীবন যে বড় কঠিন। তারা কাজের বিনিময়ে মাইনে পাচ্ছে, অথচ রোকেয়া শেখকে মুখ কালো করতে পিছপা হয় না। এইসব কথা অবশ্য ছেলের কানে দেন না তিনি, কেবল তাচ্ছিল্য হাসেন। এক জীবনে করা পাপ তো আর কম নয়, আর বিনিময়ে এতটুকু প্রাপ্য। ইদানিং নিজের করা ভুলগুলো ওনাকে কুড়ে কুড়ে খায়। পৃথিবীর স্বল্প সময়ের ছোট্ট জীবনে মেতে পরকালে ভুলতে বসেছিলেন। যে জীবন অনন্তকালের, সেই জীবন নিয়ে ছিল না কোনো মাথা ব্যথা। পার্থিব জীবনে ধন সম্পদের নিকট সব মিইয়ে এসেছিল। এর খেসারত কিভাবে দিবেন? মহান আল্লাহ কি ক্ষমা করবেন তাকে? তার করা ভুলের আদৌ কোনো ক্ষমা হয়? রোকেয়া শেখ নিজের কক্ষে শুয়ে আছেন, দৃষ্টি নিবিষ্ট ছাদের দিকে। ভাবছেন অনেক কিছুই। স্বল্প সময়ের ব্যবধানে সব কিছু পরিবর্তন হয়ে গেল। একসময় বাড়িটা হই হুল্লোড়ে মেতে থাকতো, মানুষে পরিপূর্ণ ছিল। অথচ এখন মৃত প্রায় বাড়িটা। সবাই ছুটছে একটুখানি ভালো থাকার আশায়। রোকেয়া শেখের পাশে মেঝেতে শুয়ে আছে শাবানা। কিশোরী শাবানা সারাদিন থাকেন রোকেয়া শেখের কাছেই। রাতে থাকেন মধ্যবয়স্ক এক মহিলা। শাবানা ডাকলো, বড় চাচি শুনছেন? রোকেয়া শেখ আলতো করে ঘাড় ঘুরিয়ে পাশে দেখলেন। শাবানা ততক্ষণে উঠে বসেছে। বড় একটা শ্বাস ফেলে বলল, আজ আরুষ ভাইজান হজের জন্য ঢাকার উদ্দেশ্যে বের হবেন। আসবেন অনেকগুলো মাস পরে। ঈদেও থাকবেন না আমাদের সাথে। আপনি খুশি তো বড় চাচি? আপনার পোলা হজ করবে। এমন ভাগ্য কয়জনের হয় বলুন তো? রোকেয়া শেখ মুচকি হাসলেন, কিন্তু চোখের কোণে জমা জলটুকু ঠিকই চিকচিক করছে। রয়ে সয়ে আস্তে করে প্রত্যুত্তর করলেন,
আমার ছেলেটা খারাপ না রে সাবু, সে কেবল আমার অভিনয়ের কাছে অসহায় ছিল। আল্লাহ তাকে এই জীবনে উত্তম প্রতিদান দিক। আমার জন্য যা হারিয়েছে সেটা তো আর ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই, তবে পরকালে সে তার অর্ধাঙ্গিনীকে নিয়ে উচ্চ স্থানে থাকুক, এটাই চাই। শাবানা বড় আবেগী, কিশোরী বয়সের আবেগ বরাবরই ধরাছোঁয়ার বাইরে থাকে। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। আমি বাড়িতে যাওয়ার সময় মাঝে মধ্যেই ভাইজানকে মসজিদে বসে কাঁদতে দেখি বড় চাচি। আল্লাহ ভালো রাখুক ভাইজানকে। রোকেয়া শেখ বিড়বিড় করে আওড়ালেন। আমিন। ব্যাস, দুজনের আর কেউ কোনো কথা বলল না। নীরবে পেরোলো কিয়ৎ সময়। খিড়কি গলিয়ে প্রবেশ করছে মুঠো মুঠো ঠান্ডা হাওয়া। রোকেয়া শেখ চোখ দুটো বুজে নিলেন। শাবানা ওড়নার একাংশ দিয়ে নিজের চোখ মুছল। পরপরই বিছানার এক পাশ থেকে গামছা তুলে রোকেয়া শেখের সিক্ত বদন মুছে দিল। কিন্তু পরক্ষণেই আবার ভিজে গেল মুখখানা। ভালোবাসা শব্দটা বড় স্বচ্ছ, এখানে কপটতার কোনো স্থান নেই। ভালোবাসায় রাগ, ঘৃণা, জেদ সব খাটলেও ছলচাতুরি খাটে না। কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না। প্রকৃতি নীরবে এত বড় অন্যায় সয় না। একজন ঠকে যাওয়া মানুষের বুক চিরে বের হয়ে আসা দীর্ঘশ্বাসের ভার অনেক। সবাই এই ভার বইতে পারে না। চন্দ্রা নিজেও পারেনি। সে একাকী বেছে নিয়েছিল নিঃসঙ্গ জীবন। সম্পূর্ণরূপে নিজেকে ঘরবন্দি করেছিল। বন্ধ কক্ষে নিজের এক জীবনের শেষটুকু সাজিয়েছিল। সব সময় অতিরিক্ত হ্যালুসিনেশনে ভুগত। ভালোবাসার মৃত মানুষটার সাথে বদ্ধ ঘরে সে নিজের একটা সংসার সাজিয়েছিল। বাস করত নিজের সৃষ্ট দুনিয়ায়, যার ফলস্বরূপ সে এখন উন্মাদ প্রেমিকা নামে পরিচিত গ্রামে। সব সময় শেখ বাড়ির সামনের বড় বারান্দায় বসে থাকে। বড় চুলগুলো উস্কো খুস্কো দেখায়। ঠোঁট দুটো ফেটে চৌচির হয়ে থাকে। যেই শরীর একসময় যত্নে চকচক করত, তা এখন অবহেলায় নোংরা দেখায়। বিড়বিড় করে সব সময় কি যেন জপে চলে চন্দ্রা। হাতের নখ দিয়ে মেঝেতে কিছু একটা এঁকে চলে। কখনো কখনো বা আঙুল খেয়ে রক্ত বেরিয়ে আসে। কিন্তু মেয়েটা সেসবে পাত্তা না দিয়ে একই কাজ করে চলে। মানুষ তাকে দেখলে দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। কেউ কোনো কাজে শেখ বাড়িতে এলে ভয়ে ভয়ে থাকে। এই বুঝি অস্বাভাবিক আচরণ করা মেয়েটার সম্মুখে পড়ে গেল। গ্রামের বাচ্চারা শেখ বাড়ির বড় ফটকের সামনে এসে মেয়েটাকে দেখে আর হেসে গড়াগড়ি খায়। অথচ সেই সবে বিন্দুমাত্র খেয়াল নেই চন্দ্রার। বহু আগেই সেই ইহজাগতিক সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। চন্দ্রা প্রতিদিনের মতোই বারান্দায় বসে আছে। চুলগুলো মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। হাতের নখ দিয়ে মেঝে খুঁড়তে ব্যস্ত। অদৃশ্য কিছু একটা লিখছে সেখানে। মুখ দিয়ে সব সময়ের মতোই উচ্চারিত হয়ে চলেছে তাইমুর নামটা। সেই সময় বের হচ্ছিল আরুষ। শাহরিয়ারদের বাড়িতে যাবে দেখা করতে। বিকালে বেরোবে তো। চন্দ্রার পাশ দিয়ে যাওয়ার সময় স্বেচ্ছায় দাঁড়ালো আরুষ। সম্মুখে পরিচিত দুটো জুতো স্থির থাকতে দেখলো চন্দ্রা। মেঝে থেকে চোখ তুলে তাকালো। দেখলো আরুষ দাঁড়িয়ে আছে। মুখমণ্ডলে এখন পরিবর্তন এসেছে ছেলেটার। গুঞ্জর করা শেষ আঘাতটা শুকিয়ে গেছে। সেবার রোকেয়া শেখের সাথে ঢাকাতে যেয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে ক্ষত শুকানো হয়েছে। কিন্তু তার চিহ্ন জন্মদাগের মতোই রয়ে গেছে। নিজের প্রতি করা অবহেলা ডাক্তার বেশ বকা দিয়েছিলেন আরুষকে। চোখ নিয়ে এতটা অবহেলা করতে কাউকে তিনি দেখেননি এটাও জানিয়েছিলেন। আরও বলেছিলেন চোখটা এরকমভাবে আর কিছুদিন থাকলে হয়তো ক্ষতস্থানে ক্যান্সারের জীবাণু জন্ম নিতে পারত। এতে আরুষ মুচকি হেসেছিল, আহামরি ভ্রুক্ষেপ করেনি। ডাক্তার আরুষের এমন নির্লিপ্ততা অবাক হয়েছিল বইকি। আরুষের দৃষ্টি সবসময়ের মতোই শান্ত। সবাই বলে চন্দ্রা মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়েছে। অথচ আরুষ জানে চন্দ্রা মোটেও পাগলি নয়। সে তো কেবল তার কাল্পনিক সংসারের জীবন নিয়ে ব্যস্ত। চন্দ্রা নিজেই শুধালো, এখনই চলে যাচ্ছেন? আরুষ দুদিকে মাথা নাড়ল। স্বভাবসুলভ গুরুগম্ভীর কণ্ঠে জবাব দিল, হুম, বিকেলে বের হব। আগামীকাল বিকেলে ফ্লাইট। আপনার সাথে হয়তো আর দেখা হবে না, কারণ ওই সময় আপনি কক্ষে থাকবেন। দোয়া রাখবেন আমার জন্য। নিজের যত্ন নেবেন। অদিতি শীঘ্রই ফিরে আসবে। চিঠি পাঠিয়েছে আমাকে। চন্দ্রা জবাবে কিচ্ছুটি বলল না।
এক দৃষ্টি আরুষের দিকে চেয়ে রইল। গাল বেয়ে বাড়িধারা নামলো। মেয়েটার মন চাইলো অনেক কিছু বলতে, একটা বার ক্ষমা চাইতে, কিন্তু কোন মুখে চাইবে? অগত্যা মুখ ফুটে একটা শব্দও উচ্চারণ করতে পারল না। আরুষ আর দাঁড়ালো না। তার হাতে সময়ের বড্ড অভাব। এমনিতেই কাগজের ঝামেলা পোহাতে যে এইবার হজে যেতে পারবে না করেও শেষ পর্যন্ত আল্লাহ সহায় হয়েছেন। এখন এই সুযোগ সে আর হারাতে চায় না। বড় বড় পা ফেলে কয়েক মিনিটের মধ্যেই দৃষ্টিসীমার বাইরে চলে গেল। চন্দ্রা সিক্ত নেত্রযুগল নিয়ে দেখল সেই প্রস্থান। শব্দ করে তাচ্ছিল্য হাসল। এতক্ষণে বিড়বিড় করে আওড়ালো, আমার চরিত্রের কোনো উপমা নেই। আমি অনুভূতির অন্তরালে থাকা শ্রেষ্ঠ প্রতারক। বাংলাদেশের পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচালিত নীলগিরি পর্বত, যা বান্দরবান জেলায় অবস্থিত। এটি বান্দরবান শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রুমা উপজেলায় সৈতালপাড়ায় অবস্থিত। চিম্বুক থানচি সড়কের পাশে সুউচ্চ পর্বত দেখা পাওয়া যায়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচুতে অবস্থিত, তাই একে বাংলার দার্জিলিংও বলা হয়। এখান থেকে মেঘেদের সাথে সাক্ষাৎ করা যায়। নীলগিরি পাহাড়ের শৃঙ্গে দাঁড়িয়ে আছে অদিতি এবং লাবণ্য চৌধুরী। দুজনের শরীরে জড়ানো সালোয়ার কামিজ। মাসখানেক ধরে তারা প্রকৃতি বিলাস করে চলেছে, কখনো সমুদ্র, কখনো ঘন অরণ্য, কখনো বা পর্বত। শাশুড়ি বৌমা স্বপ্নের মতোই সময় পার করছে। তারা অবশ্য শাশুড়ি বৌমা কম, মা মেয়ে বেশি। মাসখানেক সময় নিয়ে সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে অবশেষে তারা বেরিয়েছে দেশ ভ্রমণে। নীলগিরি পর্বত থেকে যতদূর চোখ চায় মেঘেদের ভেলা আর সবুজে মোড়ানো প্রকৃতি চোখ এবং বুক দুটোরই প্রশান্তি এনে দিচ্ছে। অদিতি হাত উঠিয়ে সফেদ রঙা মেঘেদের ছুঁতে নিলেই শব্দ মিলিয়ে যাচ্ছে। অদিতি মৃদু হেসে বুক ভরে শ্বাস নিল। লাবণ্য চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে অদিতির কার্যকলাপ দেখছে। এই পর্যায়ে ভদ্রমহিলা হেসে ফেললেন। তোমাকে এভাবে মানায় অদিতি? সবসময় এরকমই প্রাণবন্ত থেকো, মা তোমাকে এভাবেই দেখতে চায়। অদিতি দূরের একটা পাহাড়ের চূড়ায় চেয়েছিল। লাবণ্য চৌধুরীর কথায় ওনার দিকে ফিরল। প্রথমে একটু হাসলো, তবে তা স্থায়ী হলো না। মুখটা ম্লান হয়ে উঠল। অদিতি বলল, সময় কত দ্রুত চলে যায় তাই না মা? এই তো সেদিন বেরোলাম আমরা, এখন বাড়িতে ফেরার সময় চলে এলো। আমাদের জীবনে স্বপ্নের মতো দিনগুলো এত সংক্ষিপ্ত কেন হয় মা? লাবণ্য চৌধুরীর মুখের হাসি বাড়ল। বললেন, সুখ আমাদের জীবনে সীমিত সময়ের জন্য ধরা দেয়, তাই তো সুখের এত মর্যাদা। তবে দুঃখ নিও না, এইবার আমরা দার্জিলিং যাওয়ার প্রস্তুতি নিব ইনশাল্লাহ। সামনে আমরা একসাথে চমৎকার আরো সময় কাটাবো। অদিতি নীরবে কিছুক্ষণ তাকিয়ে দেখল পাশে দাঁড়ানো চমৎকার মনের রমণীকে, যার বাইরের আবরণের মতোই মনটা ভীষণ দারুণ। একজন মানুষ তার আচার আচরণে মুগ্ধ হতে বাধ্য। অদিতি কোনো কথা ছাড়া আচমকা জড়িয়ে ধরল লাবণ্য চৌধুরীকে। মুখে বলল, ভাগ্যিস এক জীবনে আপনাকে পেয়েছিলাম মা, নয়তো এভাবে কি আমার মন ভালো করতো? লাবণ্য চৌধুরী থমকে দাঁড়িয়ে রইলেন। সবটা কল্পনাতীত মনে হলো ওনার নিকট। অত্যধিক খুশিতে চোখের পানি জমল। দু হাতে মেয়েটাকে নিজের বুকের মাঝে আঁকড়ে ধরলেন। হাস্যোজ্জ্বল কণ্ঠস্বরে বেশ জোরেই বললেন, শুনছো, পাহাড়ের আমার মেয়ে আমাকে মা হিসাবে কবুল করেছে। এই খুশিতে আমার কি এখন থেকে ঝাঁপ দেওয়া উচিত? অদিতি রবিকে হারিয়ে এতদিনে প্রথমবারের মতো উচ্চস্বরে হেসে উঠল। হাসিটুকু সত্য, মন থেকে আসা। সঙ্গী হলেন লাবণ্য চৌধুরী। দুজনের হাসির শব্দে আশেপাশে থাকা মানুষরা তাকালো, মুগ্ধ চোখে দেখে চলল। লোকে বলে শাশুড়ি কখনো মা হয় না, আর বৌমা কখনো মেয়ে হয় না। আমরা মূলত আমাদের মনে ভুল ধারণা পোষণ করে থাকি। সবই হয়, তবে তা ব্যক্তি বিশেষে পরিবর্তন হয়। সবাই সব রূপে নিখুঁত হতে পারে না, আবার কেউ কেউ হয়েও থাকে। এরকম মানুষের সংখ্যা পৃথিবীর বুকে যৎসামান্য। এই সামান্য মানুষেরা আছে বলেই ধরনী এখনো এতটা সুন্দর, মনোমুগ্ধকর আছে। অদিতিরা নতুন করে বাঁচতে শেখে, জীবনের নতুন অর্থ খুঁজে পায়। সাহারিয়ার দুপুরের খাবার খেতে বসেছে। খাওয়া প্রায় শেষের দিকে। কমলিকা 5.5 মাসের ফুলো পেটটা নিয়ে পাশেই বসে আছে। হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে শাহরিয়ারকে। ববিতা সাহা পুকুরে গেছেন গোসল করতে।
আগেকার মানুষ তিনি, পুকুরে শীতল পানি ছাড়া অন্তরে স্বস্তি মেলে না। শাহরিয়ার মুখে এক লোকমা ভাত তুলে পাশে তাকালো, কমলিকাকে জিজ্ঞাসা করলো, কখন খাবে তুমি আর মা? বেলা তো কম হয়নি। মা এসে নামাজ পড়বে, তারপরে খেয়ে নিব একসাথে। শরীর কেমন আজ? সামনের সপ্তাহে ডাক্তারের কাছে যাব আবার। বাচ্চা কাচ্চা আর নিতাম নামে, এইটাই শেষ। পুরুষ মানুষের এত ঢং দেখা যায় না, বাপের জন্মেও দেখিনি বাপু। শাহরিয়ার খেতে খেতে হেসে উঠল। সেভাবেই ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, তোমার বাপের জন্মে তুমি জন্মে ছেলে মেয়ে জন্মালে তবে না দেখবে? কমলিকা কিছুক্ষণ হ্যাবলার মতো তাকিয়ে রইল। কথাটা ভুল বলেনি শাহরিয়ার, পরক্ষণে নিজেও হেসে ফেলল। তখন আসতে দেখা গেল আরুষকে। শাহরিয়ারের খাওয়া শেষ, খেতে তার আহামরি সময় লাগে না। তাড়াতাড়ি হাত ধুয়ে নিল, গামছায় হাত মুছে ঘর থেকে নেমে গেল। আরুষ বাড়ির আঙিনায় আসতেই দু হাতে নিজের সাথে জড়িয়ে ধরল। কেঁদে ফেলল ছেলেটা। এটা অবশ্য খুশির কান্না। আরুষ থেকে যেন শাহরিয়ার নিজেই বেশি খুশি। আরুষ হাসছে। আরে আরে, কাঁদছিস তুই? মেয়েদের মতো ছিচকাদুনি কবে হলি দোস্ত? কান্নার দরুন শাহরিয়ারের পিঠ কাঁপছে। বিগত এই 2.5 মাস শাহরিয়ার ছিল আরুষের নিত্যদিনের সঙ্গী। ছেলেটার সকল বিষাদ ছোটাছুটির সাক্ষী সে। কত নির্ঘুম রাত দুই বন্ধু একসাথে নদীর চরে বসে কাটিয়েছে। একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়েছে। যখন পাসপোর্টের ঝামেলার জন্য চিঠি এলো, তখন আরুষের মুখের দিকে তাকানো যেত না। ছেলেটা এক প্রকার হাল ছেড়ে দিয়েছিল। শাহরিয়ার নিজেকে সামলিয়ে বলল, অবশেষে তোর স্বপ্ন পূরণ হচ্ছে দোস্ত। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বড় একটা সুযোগ পাচ্ছিস। আরুষ হাসলো। শাহরিয়ারের পিঠে দুটো থাবা মারল। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। শাহরিয়ার আরুষকে ছেড়ে দাঁড়ালো, মাথা নেড়ে মৃদু হাসলো। ভালোদের সাথে মহান আল্লাহর কখনোই অবিচার করেন না। একটু থেমে ফের বলল, চিঠিখানা দিন 10 আগেই পাঠিয়ে দিয়েছি, হয়তো এতক্ষণে গন্তব্যে পৌঁছে গেছে। আরুষ খুশি হলো। এই কথাটা জানার প্রয়োজন ছিল তার। ব্যস্ততার জন্য শোনা হয়ে ওঠেনি। কমলিকা ঘরের দাওয়ায় দাঁড়িয়ে ছলছল চোখে দুই বন্ধুর আলাপ আলোচনা দেখে চলল। সেই ছোট্ট জীবনে এত চমৎকার বন্ধুত্ব কখনো দেখেনি। কে বলেছে স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্ব হয় না? তারা হয়তো আরুষ আর শাহরিয়ারের বন্ধুত্ব দেখেনি। দুপুর 2:05। চৌধুরী নিবাসের পশ্চিম পাশে কাঠগোলাপের বড় একখানা বাগিচা আছে। চারপাশে নাম না জানা আরও অসংখ্য রকমের পুষ্পের দেখা মেলে সেখানে। ওখানে বসার জন্য সুন্দর জায়গাও করা আছে। নিজের অবসর সময় কাটানোর জন্য নিশিগন্ধা চৌধুরী ওই স্থানটাই বেছে নিয়েছেন। আজও তার ব্যতিক্রম নয়। দুপুরে খাওয়া শেষ করে এসেই বসেছেন নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারটাতে। হাতে আজকের খবরের কাগজ। বিগত কয়েকদিন থেকে কোম্পানির কাজের চাপে তিনি একবারেই ফুরসত পাচ্ছেন না। দেশ বিদেশের খবর জানার সুযোগ হচ্ছে না। বাবার সাথেও দেখা হচ্ছে না 3 দিনের আগে। বাবার সাথেও শেষ দেখা হয়েছে 3 দিন আগে। ভেবে রেখেছেন আজ রাতে বাবার নিবাসে যাবেন। ভাবনার মাঝেই কারো উপস্থিতি অনুভব করলেন নিশিগন্ধা চৌধুরী। তিনি জানেন কে আসতে পারে এই সময়। কোনো প্রকার অনুমতিবিহীন তার সান্নিধ্যে আসার মতো এতটুকু স্পর্ধা কার আছে? হাতের খবরের কাগজটা ভাঁজ করে সামনের গোল টেবিলে রাখলেন। হাসি মুখে পাশ ফিরে দেখলেন। ইশারায় একটা চেয়ার দেখিয়ে বললেন, বসো মা। পাশে দাঁড়িয়ে আছে কুঞ্জরিকা। এখন বেশভূষায় একটু পরিবর্তন এসেছে বই কি, তবে ইসলামের নির্ধারিত পর্দা থেকেই সরে যায়নি। উল্টো নিজেকে একটা গণ্ডিতে বেঁধে রেখেছে। কেবল পোশাক আশাকে একটু স্বচ্ছলতা এসেছে, এই তো। মেয়েটার অধরে কোণ ঘেঁষে মুচকি হাসির রেশ ছড়ালো। বসলো নিশিগন্ধা চৌধুরীর মুখোমুখি অপর চেয়ারে। 2.5 মাস আগে সেই বিভৎস রাতে অসহায় কুঞ্জরিকাকে আশ্রয় দেওয়া মানুষটার সঙ্গ সে ত্যাগ করতে পারেনি। নিশিগন্ধা চৌধুরীর মমতাময়ী মা ডাক ফেরানোর সাধ্য তার হয়নি। থেকে গেছে তার আপনজন হয়ে এই সুবিশাল নিবাসে। তবে কুঞ্জরিকা শর্ত দিয়েছিল সে নিজের উপার্জনের টাকায় চলবে। মুচকি হেসে সেটাও মেনে নিয়েছিলেন নিশিগন্ধা চৌধুরী। 2 হাতে আগলে বুকে আশ্রয় দিয়েছিলেন মেয়েটাকে। কুঞ্জরিকা যেহেতু শিক্ষিত ছিল, তাই একটা বিদ্যালয়ের শিক্ষকতার পেশায় নিযুক্ত করেছিলেন তিনি। সেই বেতনেই কুঞ্জরিকা নিজের মতো চলে। এই তো মাসখানেক আগে কুঞ্জরিকার ভীষণ জ্বরের কবলে পড়েছিল। 7টা দিন হাসপাতালে ছুটোছুটি করলেন নিশিগন্ধা চৌধুরী নিজেই। মেয়েটাকে মোটামুটি সুস্থ করে বাড়িতে আনলেন।
নিজে 3 বেলা যত্ন করে সুস্থ করে তুললেন। তার মতো একজন বড় মানুষ কুঞ্জরিকাকে চোখে হারায়। এতে অবশ্য বড্ড অবাক হয় কুঞ্জরিকা, কিন্তু তা নিয়ে কখনো প্রশ্ন করা হয়ে ওঠেনি। কিচ্ছুটি জানার সুযোগ মেলেনি। সে কর্মরত কয়েকজন সহ হায়দার আলীর থেকে শুনেছে যে তার মতো নিশিগন্ধা চৌধুরীর এতটা নিকটে আজ অব্দি কেউ যেতে পারেনি। ভীষণ অদ্ভুত লেগেছে বিষয়টা কুঞ্জরিকার নিকট। নিশিগন্ধা চৌধুরী এক দৃষ্টে কুঞ্জরিকার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটার মাঝে কোনো হেলদোল না দেখে প্রশ্ন ছুড়লেন, কিছু বলবে মা? কুঞ্জরিকা ভাবনাচ্যুত হলো, একটু নড়ে চড়ে বসলো, মুখের হাসি বজায় রেখে বলল, বড় মা, কিছু বিষয় জানার ছিল। নিশিগন্ধা চৌধুরী মাথা নাড়লেন। প্রশ্নগুলো সম্পর্কে তিনি অবগত। ঠিকই জানেন কি জিজ্ঞাসা করতে পারে সামনে বসা রমণী, তবুও হাসি মুখে উত্তর দিলেন, অবশ্যই মা। কুঞ্জরিকা কিছুক্ষণ থমকে বসে রইল, একটু সময় নিয়ে শুধালো, কানাঘুষা থেকে শুনেছিলাম আপনার নাকি বিয়ে হয়েছিল বড় মা। প্রশ্ন শোনা মাত্রই উত্তর দিলেন নিশিগন্ধা চৌধুরী। ঠিক শুনেছ। কুঞ্জরিকা বেশ অবাক হলো, তার রেশ চোখ দুটোতে ছড়ালো। সেভাবেই জানতে চাইল, তাহলে সেই সংসার কোথায় বড় মা? সব ছেড়ে আপনি এখানে কেন? নিশিগন্ধা চৌধুরী অধর প্রসারিত করে হাসলেন। কিন্তু কুঞ্জরিকা খেয়াল করে দেখল সেই হাসিতে প্রাণ নেই, তবুও নিশ্চুপ রইল। উনি বললেন, 6 মাসের সংসার ছিল আমার। স্বামীর মৃত্যুর পর জায়গা হয়নি শ্বশুর বাড়িতে। কুঞ্জরিকা আকাশ থেকে পড়ল, বুকটা ব্যথিত হলো, চোখ দুটো ভিজে এলো। এত সম্পদ, এত ক্ষমতা, এত সৌন্দর্যও পারেনি একটা সংসারে জায়গা করে নিতে। হায় রে ভাগ্য! কুঞ্জরিকা কি বলবে ভেবে পেল না, তাই নীরবতাকেই প্রাধান্য দিল। কুঞ্জরিকার মনের মাঝে ঘোরপাক করতে থাকা প্রশ্নগুলো নিশিগন্ধা চৌধুরী সহজেই বুঝলেন, কিন্তু হাসলেন। আমি বাবার পালিত কন্যা, যাকে তিনি এই সুবিশাল সাম্রাজ্যের রাজকন্যা বানিয়ে রেখেছে। সে তার নিজের সন্তান নয়। বাবা আমাকে পেয়েছিলেন একটা লঞ্চ যাত্রায়। মৃত্যুযাত্রী আমিটাকে বাঁচিয়েছিলেন বাবা। বাবার কোনো সন্তান না থাকায় আমাকে নিজের মতো করে গড়ে নিলেন। আমি জানতাম মা, তুমি আসবে এই শহরে। তোমার অত্যাধিক আত্মসম্মান কি না, সেই আত্মসম্মান বোধ ঠিকই আনবে এখানে। আমি তোমার দূরের হয়েও খুব কাছের কেউ। তোমার অতীত বর্তমান সবটা সম্পর্কে আমি অবগত। কথাগুলো বলে নিজ থেকেই আঁখিচোরা বুঝে নিলেন নিশিগন্ধা চৌধুরী। চেয়ারে মাথা এলিয়ে দিলেন। কুঞ্জরিকা গাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আকস্মিক এই কথাগুলো ঠিক হজম করতে পারল না। সূক্ষ্ম একটা বুক ব্যথা অনুভব করল। আজ তার কাছে সবটা পানির মতোই খোলসা। বড় মার উচ্চারিত শেষ বাক্যটা সবটা খোলাসা করে দিল বই কি। কুঞ্জরিকা ইচ্ছে করেই আর কিছু বলল না, কিছুক্ষণ চুপচাপ ঠায় বসে রইল। অতঃপর বড় একটা শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ শান্ত নারী কণ্ঠে প্রশ্ন ভেসে এলো, কোথায় যাচ্ছ? কুঞ্জরিকা ততক্ষণে নিজেকে সামলিয়ে নিয়েছে, স্বাভাবিকভাবেই জবাব দিল, আপনাকে ছেড়ে যাওয়ার জন্য তো আপনার সঙ্গ দেয়নি বড় মা। একটু কাজ আছে, তাই বাইরে যাচ্ছি। যথার সময়ে ফিরে আসবো। নিশিগন্ধা চৌধুরী তখনও নেত্রযুগল বুঝে আছেন। কুঞ্জরিকার উত্তরে চোখের পাতা মেলে তাকান, স্মিত হাসলেন। কুঞ্জরিকা হাসি মুখে বিদায় নিয়ে নিজের কাজে চলে গেল। তার কাজ সম্পর্কে অবগত বড় মা। ডাকঘরের মেয়েটার নামে বরাদ্দকৃত একটা চিঠি 3 দিন ধরে পড়ে আছে, সেটা সন্ধানেই বেরিয়েছে। কিন্তু ওই যে কিছু সময় সব মুখ ফুটে বলতে নেই। অপরপক্ষে তার জন্য বরাদ্দকৃত জায়গাটুকু দেওয়া উচিত, নয়তো সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়। 19 দিনের ব্যবধানে সময় এগিয়েছে। চলছে জিলহজ মাস, আজকে মাসের 10তম দিন। পবিত্র ঈদুল আজহার দিন আজ, হজের সবচেয়ে ব্যস্ততম দিন। আজকের দিনে কার্যক্রমের মধ্যে পড়ে মুজদালিফা থেকে মিনা, বড় জামারায় পাথর নিক্ষেপ, কোরবানি, হালক বা কসর, তাওয়াফে ইফাদা ও সাই এবং মিনায় পরিবর্তন। আরও নিয়ম মেনে একনিষ্ঠভাবে তাওয়াফে ইফাদা ও সাই বাদে সকল কার্যক্রম পালন করেছে। আজ মিনায় অবস্থান করছে। আগামীকাল
সকালে তাওয়াফের উদ্দেশ্যে রওনা হবে। আজ পায়ে হেঁটে ভোর থেকে সন্ধ্যা অবধি সকল কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে, যার দরুন ক্লান্তিতে শরীর আর সায় দিচ্ছে না। এশার নামাজ আদায় করে আরুষ বসেছে মাত্র। খাবার কিনে এনেছে সে। সেগুলো খেয়েই শুয়ে পড়ল আরুষ। ক্লান্ত থাকায় স্বল্প সময়েই ঘুমের দেশে পাড়ি জমালো। ঈদুল আজহার দ্বিতীয় দিন অর্থাৎ 11 জিলহজ আজ। ফজরের নামাজ আদায় করে সকালের নাস্তা সেরে অন্যান্য মুসলিম হাজিদের সঙ্গে 6টা নাগাদ বের হলো আরুষ। তাওয়াফের জন্য প্রথম সারিতে দাঁড়ালো। একবার ঘুরে এসে পবিত্র কাবা শরীফ আলতো করে ছুঁয়ে দিল। প্রথম সারিতে থাকায় পবিত্র কাবা শরীফ ছুঁতে খুব একটা অসুবিধা হলো না। দুহাতে কাবা শরীফ ছুঁয়ে সেথায় মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল আরুষ। জীবনে প্রথমবারের মতো মন খুলে কাঁদলো ছেলেটা। কাঁদতে কাঁদতে আওড়ালো, আমি তোমার গুনাহগার বান্দা মাবুদ। আমার পূর্বের সকল পাপ ধুয়ে মুছে সাফ করে দিও। কুৎসিত মনটা স্বচ্ছ পানির মতো করে দিও। সকল প্রকার পাপ কাজ থেকে দূরে রেখো। তোমার পক্ষে থেকে হেদায়েত না দিয়ে কবরে বাসিন্দা করো না। আমার স্ত্রী, আমার গুঞ্জন আমার কাছে ফিরিয়ে আনার একটা সুযোগ দাও আল্লাহ। একমাত্র প্রকৃত হালাল সঙ্গী ছাড়া জান্নাতে একসাথে থাকা সম্ভব নয়। আল্লাহ, তুমি আমাকে আমার প্রিয় তোমার সাথে জান্নাতে থাকার এক টুকরো সুযোগ দিও। কান্নার দরুন পিঠ কাঁপছে, কান্দ দরুন গলায় শাহিদুল ইস্তিগফার ভরল, ক্ষমা চাইল আল্লাহর দরবারে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আ'দিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমার সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা। আমি আমার সাধ্যমতো তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর অটল আছি। আমি যা করেছি তার অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমার ওপর তোমার দেওয়া নিয়ামতের কথা আমি স্বীকার করছি এবং আমি আমার পাপের কথাও স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া আর কোনো পাপ ক্ষমা করতে পারে না। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে ভালোবাসার ডায়েরি চ্যানেলে, যেখানে প্রতিটা গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি আর না বলে কিছু আবেগ। কখনো হাসি, কখনো কষ্ট, আবার কখনো এমন কিছু অনুভূতি যা হয়তো আপনার জীবনকেও ছুঁয়ে যাবে। তাই নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের গল্প। ইস্তেগফার সহ বেশ কয়েকবার তওবা পড়ল আরুষ। দাঁড়িয়ে রইল কিছুক্ষণ সেভাবেই। বুকটা শান্তিতে ছেয়ে যাচ্ছে। এত শান্তি এই জীবনে আজ অব্দি পায়নি আরুষ। ইসলামের সঙ্গ বুঝি এতটা তৃপ্তিদায়ক হয়? সৌদি আরব থেকে বাংলাদেশের সময়ের ব্যবধান 3 ঘন্টা, অর্থাৎ বাংলাদেশের সময় 3 ঘন্টা এগিয়ে। সেই হিসেবেই বাংলাদেশের ঘড়িতে এখন সকাল 9টা বাজে। এদেশেই আজ ভোর রাত থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। আবছা আঁধারে নিমজ্জিত প্রকৃতি। অম্বর তার রোদন থামিয়েছে মাত্রই। গুঞ্জরিকার আজ বুকটা ভীষণ অস্থির লাগছে, তাই এই বৈরী আবহাওয়ায় হাঁটতে বের হলো। হঠাৎ করেই কেন যেন মেয়েটার ঘরে মন দাঁড়াচ্ছিল না। অদৃশ্য কিছু একটা যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আজকের এই বৃষ্টিমুখর দিনটা সে নিজের নামে বরাদ্দ করলো। কারো বাঁধা নিষেধ মানবে না সে, রাখবে না কোনো পিছু টান। গুঞ্জরিকা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরেই চলে এলো। একাকী নির্জন রাস্তা ধরে হাঁটতে বেশ লাগছে। এই রাস্তাটা সবসময় এক রকমই নীরব থাকে। আহামরি মানুষের চলাচল নেই। রাস্তার পাশে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে এসে দাঁড়ালো গুঞ্জরিকা।
কালো পিচে রাস্তা পেরিয়ে পাশের কর্দমাক্ত নরম মাটিতে ঠাঁই দাঁড়িয়ে রইল মেয়েটা। এক দৃষ্টি গাছের ডালে থাকা একজোড়া নাম না জানা পাখির দিকে তাকিয়ে রইল। ভীষণ সুন্দর একটা দৃশ্য চোখের পর্দায় ভাসল। ঠোঁটের কোণে উপচে পড়া খুশি ভিড় জমিয়েছে। আরিকাকে সঙ্গে নিয়ে আসেনি গুঞ্জরিকা। বিছানায় পাখা মেলে শুয়েছিল সে, তাই বিরক্ত করেনি। গাছের শাখায় বসে থাকা মেয়ে পাখিটার ভীষণ অভিমান হয়েছে। সে মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসে আছে। আর ছেলে পাখিটা তাকে মানানোর অনেক চেষ্টা করছে। এই পর্যায়ে মেয়ে পাখিটা ওই ডাল থেকে উড়ে অন্য ডালে যেয়ে বসলো। ছেলে পাখিটাও ওখান থেকে উড়ে যেয়ে অর্ধাঙ্গিনীর পাশে বসলো। সেখানে বসেও মানানোর চেষ্টা করলো, কিন্তু মেয়ে পাখিটা মানল না, আবার জায়গা পরিবর্তন করলো। এই সব দেখতেই কুঞ্জরিকার ঠোঁটের কোণে দৃশ্যমান স্নিগ্ধ হাসিটা বাড়ল। এটা যেন ওর আর শেখবাবুর জীবনের মতোই জীবন্ত একখানা চিত্র। গুঞ্জরিকা পার্স ব্যাগ থেকে একটা চিঠি বের করলো, যেটা গ্রাম থেকে আসা শেষ চিঠি। গুঞ্জরিকা এখানে স্থায়ী হয়ে শাহরিয়ারের কাছে ডাকঘরের ঠিকানা দিয়ে চিঠি লিখেছিল। তারপর প্রতি মাসে আরুষের থেকে একটা করে চিঠি আসে সেই ডাকঘরে। গুঞ্জরিকা ফিরতি কোনো চিঠি পাঠায় না, অথচ চাতক পাখির মতোই অপেক্ষায় থাকে অপরপক্ষের একখানা চিঠির। যথা সময়ে নিজেই এসে ডাকঘর থেকে তুলে নিয়ে যায়। হাতে থাকা চিঠিটা আরুষ হজে যাওয়ার আগেই পাঠিয়েছিল। গুঞ্জরিকা সপ্তমবারের মতো সেটা চোখের সামনে মেলে ধরল। সেখানে লেখা, গুঞ্জরিকা প্রমাণিক, আলহামদুলিল্লাহ, এবার হজে যাওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। পবিত্র কাবা শরীফ ছুঁয়ে মহান রব্বুল আলামিনের দরবারে তোমাকে চাইব। তোমার সম্পূর্ণ নাম থেকে আমার গুঞ্জন সম্বোধন করার সময় ঠিক আসবে। আমি বিশ্বাস রাখি ঠিক আসবে। গুঞ্জরিকা এটুকু পড়ল, সঙ্গে সঙ্গে আওড়ালো, আলহামদুলিল্লাহ। ঠোঁটের কোণ থেকে আজ হাসি সরছে না মেয়েটার। আজ বড় আবেগী হয়ে পড়েছে সে। এইসবের মধ্যে কখন যে রাস্তার মাঝখানে এসে উপস্থিত হয়েছে টের পায়নি। একটা গাড়ির হর্নের শব্দে হুঁশ ফিরল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেঘলা আকাশ বিধায় চারপাশ অন্ধকারে ছেয়ে আছে। আলোর উপস্থিতি কম। দুটো স্বচ্ছ চোখের মণিতে প্রতিফলিত হলো বড় দুটো হেডলাইটের আলো। অতঃপর সেকেন্ডের ব্যবধানে চলন্ত বড় একটা ট্রাকের ধাক্কায় শীর্ণ দেহখানা ছিটকে যেয়ে অনেকখানি দূরে পড়ল। মাথাটা বাড়ি খেল পিচঢালা রাস্তায়। সেখানে রক্তের স্রোত বয়ে চলল। গুঞ্জরিকার বুকটা জোরে জোরে দুইবার ওঠানামা করে স্থির হয়ে গেল। ঠোঁট দুটো শেষবারের মতো একটু নড়ল। ব্যথিত নেত্রজোড়া আস্তে ধীরে বুঝে গেল। হাতের মুঠোটা আলগা হয়ে এলো। একদম বেনামি হাওয়া চিঠিখানা উড়িয়ে নিজের সঙ্গে নিয়ে গেল। দূর থেকে কিছু মানুষকে দৌড়ে আসতে দেখল। ট্রাক গাড়িটা ততক্ষণে পাশ কাটিয়ে চলে গেছে, নয়তো ড্রাইভারকে বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। এই সরু রাস্তায় বড় গাড়ি চালানো এক প্রকার নিষেধাজ্ঞা আছে, তবুও কম সময়ে অন্যত্র যাওয়ার জন্য লোকচক্ষুর আড়ালে দুই একটা বড় গাড়ি যায় এভাবে। আকাশ ফুঁড়ে আবারও ঝমঝমিয়ে বর্ষণ নেমে এলো, ভিজিয়ে দিল নিথর গুঞ্জরিকার সর্বাঙ্গ। ফর্সা আনন অধিকতর কোমল হয়ে উঠল। হাত খোপা করা কৃশলা মেলে রইল রাস্তায়। পানির সাথে এঁকে বেঁকে অদ্ভুত এক চিত্রের সৃষ্টি করল। বৃষ্টির ছন্দে রচিত হলো নতুন কিছু বাক্য। কিছু গল্প কখনো শেষ হয় না, মাঝপথে কেবল আমাদের থেমে যেতে হয়। জীবন থেকে 5টা বসন্ত ফুরিয়েছে। একখানা চিঠি হাতে সেই বৃদ্ধ কৃষ্ণচূড়া বিটপির নিচে দাঁড়িয়ে আছেন নিশিগন্ধা চৌধুরী। অদ্ভুতভাবে আজও আকাশের মন ভার। এই বুঝি কান্নাকাটি জুড়ে ধরনে সিক্ত করে দিল। বইছে ঝোড়ো হাওয়া। প্রতি বছর 3 মাস অন্তর অন্তর 4খানা করে চিঠি আসে গ্রাম থেকে আরুষ শেখের পক্ষ থেকে। নিয়ম করে সেগুলো তুলে নিজের কাছে রাখেন নিশিগন্ধা চৌধুরী। অপরপক্ষ খুশি মনে অনেক কিছুই লিখে থাকে সেখানে। নিশিগন্ধা চৌধুরী সকল নিয়ম অমান্য করে প্রাণহীন দৃষ্টিতে নজর বোলান সেথায়। মনটা বিষণ্ণ হয়ে ওঠে। একাকী নীরবে খুব কাঁদলেন। আজও মিনিট 2 পেরোতেই আসমান চিরে ঝুম বর্ষণ নামল। একটুও নড়লেন না নিশিগন্ধা চৌধুরী, ঠায় দাঁড়িয়ে রইলেন। বিগত 6 মাসে একটাও চিঠি আসেনি আরুষ শেখের পক্ষ থেকে। তাই নিয়ে বড় চিন্তিত।
সিদ্ধান্ত নিয়েছেন গ্রামে যাওয়ার, তাই আজ সাত সকালেই রওনা দিয়েছেন গ্রামের উদ্দেশ্যে। আজ যে আজই ফিরবেন। পথিমধ্যে এই জায়গা পড়তেই গাড়ি থামিয়েছেন। এখানে মাঝে মধ্যেই আসেন নিশিগন্ধা চৌধুরী। এখানে এলে গুঞ্জরিকাকে গভীরভাবে অনুভব করতে পারেন। এই যে এখনো মনে হচ্ছে মেয়েটা তার পাশেই দাঁড়িয়ে আছে, মুচকি হেসে এক চিত্তে তার দিকেই তাকিয়ে রয়েছে। হায়দার আলী গাড়ির ভেতর থেকে ছাতা হাতে বেরোতে নিলেই নিশিগন্ধা চৌধুরী আঙুলের ইশারায় থামিয়ে দিলেন। আধ ঘন্টা নীরবে দাঁড়িয়ে রইলেন। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে ওনার, মাথাটা বড্ড ভার অনুভূত হচ্ছে। বড় একটা শ্বাস ফেলে সেভাবেই গাড়িতে উঠে বসলেন। হায়দার আলী কাঁদছেন। হঠাৎ ফুলের মতো উড়ে আসা মেয়েটা বড় মাকে জনম দুঃখী করে রেখে গেল। নিশিগন্ধা চৌধুরী গাড়ির আসনে মাথা এলিয়ে দিলেন। ভাঙা কণ্ঠে আদেশ শুনলেন, চলুন। হুকুম পেতেই হায়দার আলী দ্রুত নিজের চোখ মুখ মুছে নিলেন। গাড়ি স্টার্ট দিলেন। গাড়িটা চলতে শুরু করলো নিজ গন্তব্যে। বিকাল 4টা নাগাদ নিশিগন্ধা চৌধুরীর গাড়িটা এসে থামলো শেখ বাড়ির বড় ফটকের সামনে। হায়দার আলী বের হয়ে এসে নিশিগন্ধা চৌধুরীর পাশের দরজা খুলে দিলেন। উনি ভেতর থেকে নেমে দাঁড়ালেন। বাড়িটার দিকে তাকাতেই চোখের কোণে জল জমলো। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কত শত স্মৃতি জমে আছে এখানে। পাওয়া না পাওয়ার জীবনের সবচেয়ে সুখী ছিলেন এখানে। বাড়ির বড় ফটকে লোহার গ্রিলে জং ধরে গেছে, খুলে খুলে পড়েও যাচ্ছে। এক সময়ের প্রাণবন্ত বাড়িটা এখন প্রাণহীন দেখাচ্ছে। শ্যাওলা জমে দেওয়ালগুলো সবুজ হয়ে আছে। আচ্ছা, কেউ কি থাকে না এখানে? কে জানে। নিশিগন্ধা চৌধুরী এক ঝলক চারপাশে দেখলেন। অতঃপর শ্লথ গতিতে হেঁটে ফটকের নিকট এগিয়ে গেলেন। আলতো করে চাপ দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে সেটা খুলে গেল। বাড়ির ভিতরে প্রবেশ করলেন। চারপাশে ঝোপঝাড় বেড়ে আগেকার সময়ে রাজা রানীদের ভুতুড়ে মহল মনে হচ্ছে। নিশিগন্ধা চৌধুরী একটু এগিয়ে সামনে গেলেন। তৎক্ষণাৎ একটা উস্কো খুস্কো মুখ চোখের পর্দায় ভাসল। যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না কিছুই। বাড়ির বড় বারান্দার একপাশে বসে আছে সে। নিশিগন্ধা চৌধুরী পায়ে পায়ে সেদিকে অগ্রসর হলেন। মেয়েটার পাশে দাঁড়িয়ে জানতে চাইলেন, এটা কি আরশ শেখের বাড়ি? চকিতে মুখটা ঘুরলো ওনার দিকে। বদনখানা স্পষ্ট হতেই নিশিগন্ধা চৌধুরীর সম্পূর্ণ শরীর শিউরে উঠল। মাথাটা ঝিমঝিম করছে বড়। অপর পক্ষ কিছুক্ষণ ওনার দিকে চেয়ে জবাব দিল, জি। নতুন মানুষ দেখেও পাল্টা কোনো প্রশ্ন করলো না। বড্ড অদ্ভুত তো। নিশিগন্ধা চৌধুরী পুনরায় প্রশ্ন করলেন, আরশ শেখ এখন কোথায় আছেন? এবারও অপর পক্ষ থেকে ঝড়ের গতিতে এক শব্দের উত্তর এলো, করবে। নিশিগন্ধা চৌধুরীর কপালে ভাঁজের দেখা মিলল। ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। বুঝলেন প্রশ্ন ব্যতীত উত্তর মিলবে না। বললেন, বুঝিনি তোমার কথা। অপরপক্ষ কিছু একটা মেঝেতে আঁকিবুকি করা অবস্থায় বলল, 6 মাস আগে তৃতীয়বারের মতো হজে যেয়ে তাওয়াফের সময় মারা গেছেন অরুণ শেখ। নিশিগন্ধা চৌধুরীর সম্পূর্ণ পৃথিবী দুলে উঠল। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই পাশের স্তম্ভ ধরে নিজেকে ধাতস্থ করলেন। নিজেকে পাপী হিসেবে গণ্য করার ছেলেটার এত নিদারুণ ভাগ্যে মন থেকে খুশিও হলেন। পরকালে অভাগা দুজন একসাথে থাকুক। জান্নাতে তাদের আবারও সাক্ষাৎ হোক। পৃথিবীর সকল বিচ্ছেদের যন্ত্রণা সেখানে অসীম সুখের বাহক হোক। ওনারা দুজন কেউ আর কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ সময় পেরোলো নীরবে নিভৃতে। নিশিগন্ধা চৌধুরী শুধালেন, তোমার নাম কি মেয়ে? একটা নাম বিড়বিড় করতে করতেই প্রত্যুত্তর করলো অপরপক্ষ, চন্দ্রা। মৃদু মন্দ গতিতে বয়ে চলা শীতল হাওয়া দুজনের শরীর স্পর্শ করে গেল। নিশিগন্ধা চৌধুরীর নেত্রজোড়া ছলছল করে উঠল। জিজ্ঞাসা করলেন, এখানে তুমি একাই থাকো? আর কেউ থাকে না? চন্দ্রা বসা থেকে উঠে দাঁড়ালো, পায়চারি করতে লাগলো। বলল, কেউ থাকে না, আমি আর আমার তাইমুর সাহেব থাকি। অদিতি ছিল, কিন্তু সে পৃথিবী ভ্রমণে বেরিয়েছে, মাঝে মধ্যে আসে সে। নিশিগন্ধা চৌধুরী একটা প্রশ্নের উত্তর শুনতে মুখিয়ে আছেন। কোনো তাল বাহানা না করে সেটাই জানতে চাইলেন। তুমি এই পরিবারের কে হও? চন্দ্রা পুরো বারান্দা জুড়ে গুনে গুনে 10 বার পায়চারি করে এসে নিশিগন্ধা চৌধুরীর সম্মুখে থামল। বিড়বিড় করে আওড়ালো, কেউ না। মেয়েটা যে নিজের মধ্যে থাকে না সেটা দিব্যি অনুভব করলেন নিশিগন্ধা চৌধুরী।
হয়তো সবার সাথেই এরকম ব্যবহার করে থাকে। তীব্র এক চাপা কষ্ট অনুভূত হলো মনোগহীনে, কিন্তু গুঞ্জরিকার নিষ্পাপ মুখটা মানসপটে ভাসতেই সেটুকু সহনীয় হয়ে উঠল। উনি বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। পিছনে দাঁড়ানো হায়দার আলী এবং সম্মুখে দাঁড়ানো রমণীকে চমকে দিয়ে বলে বসলেন, কখনো যদি জানতাম আমার সন্তান হয়ে তুমি নিষ্পাপ মানুষের মন প্রাণ হত্যার মতো পাপ কাজ করবে, এমনকি কারো সংসার ভাঙবে, তাহলে এত সংগ্রাম করে তোমাকে পৃথিবীর আলো দেখাতাম না। হয় তোমার মুখে বিষ দিতাম, নয়তো নিজের মুখে। তবুও তোমাকে এই পৃথিবীতে আসতে দিতাম না। চন্দ্রার চলন্ত পা দুটো থেমেছে। ঘাটটা কাত করে নিষ্পাপ দৃষ্টিতে কিয়ৎ সময় চেয়ে রইল। অতঃপর ধপ করে নোংরা মেঝেতে বসে পড়ল। শাড়ির আঁচল দিয়ে কিছু একটা লিখতে ব্যস্ত হয়ে পড়ল। নিশিগন্ধা চৌধুরীর গাল বেয়ে নীরবে টপ টপ করে পানি ঝরতে লাগলো। চন্দ্রা বিড়বিড় করে আওড়ালো, আমি শব্দহীন এক অভিমান, যার ভাষা কখনো কেউ বোঝেনি। একটু থামলো চন্দ্রা। মেঝেতে শুয়ে শাড়ির আঁচল দিয়ে নিচের মুখখানা ঢেকে ফেলল। অবচেতন মনে এইবার বেশ জোর গলায় বলল, আপনিও আমাকে বুঝবেন না, ফিরে যান, আমি বড় দুর্বোধ্য। মেয়ের শোকে নিশিগন্ধা চৌধুরীর কষ্ট পাওয়ার কথা ছিল, অথচ তিনি মলিন বদনে মুচকি হাসলেন। সেভাবেই বিড়বিড় করে আওড়ালেন, মেয়েরা একটা পরগাছার ন্যায়, বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর, জীবন্ত, অথচ তাদের নিজের বলে কিছু নেই। দিন শেষে তারা আশ্রয়স্থলের বিদায়ে নিজেদের গল্পের রীতি টানে। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো, সবাই ভালো আছেন তো? ভালো থাকতেই হবে, কারণ আজকে যে আমার গল্পের লাস্ট পার্ট এসে গেছে। অবশ্যই যারা এই ভয়েসটা শুনছেন নিশ্চয়ই গল্পটা শুনে এসেছেন। গল্পটা কীরকম হয়েছে আমাদের একটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টে আমাদের পুরো গল্প লেখার, গল্প দেওয়ার, এডিট করার আগ্রহ জমে। তাই যারা যারা লাস্ট পার্টটা দেখেছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। এন্ডিংটা সেট দেওয়ার জন্য অনেক অনেক সরি। আর হ্যাঁ, নেক্সট নতুন একটা গল্প আসছে, আশা করছি সবার অনেক ভালো লাগবে। নতুন গল্প নিয়ে আগামীকাল হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।